না, আমরা ভুল করে থাকলে আমরা শাস্তি পাবো, এবং আমি নিজেও চাই যে ভোটের অধিকার হোক। আমি এই আমার সরকারের বিরুদ্ধে কিছু অভিযোগ করতে চাই বিদেশির কাছে। এটা কেমন করে হয়? ভারতে এস আলমের পাচার করা টাকার অর্ধেকই নিয়েছেন রেহেনা জয়। আরেকটি খবর হচ্ছে যে নতুন প্রকল্প মানে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন, যারা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, বিগত 15 বছরে স্বৈরশাসক শেখ হাসিনার শাসন আমলে যত অর্থকরী বাংলাদেশ থেকে লুটপাট হয়েছে এবং এস আলম সহ এরকম যত রাঘব বোয়ালেরা অর্থ পাচার করেছে এই দেশ থেকে, তার অর্ধাংশ ভাগ যেত সজীব ওয়াজেদ জয় ও শেখ রেহেনার অ্যাকাউন্টে। অটোমেটিক্যালি আমেরিকায় তারা এই মানি লন্ডারিংয়ের কারণে মামলা খেয়েছেন এবং গ্রেফতার আতঙ্কে রয়েছেন। এদিকে শেখ হাসিনাও এই মানি লন্ডারিংয়ের যত অর্থ সব কিছুই সর্বোচ্চ দিয়ে দিয়েছেন তার সন্তানদের, নিজের জন্য বরং কিছুই করেননি। এবং তাদেরকে এই আইন বা এই অপরাধে কত দ্রুততম আইনের আওতায় আনা হবে, সর্বশেষ বিস্তারিত জানবো রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট থাকবে, যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিন। আমরা ভুল করে থাকলে আমরা শাস্তি পাবো, এবং আমি নিজেও চাই যে ভোটের অধিকার হোক। আমি এই আমার সরকারের বিরুদ্ধে কিছু অভিযোগ করতে চাই বিদেশির কাছে। এটা কেমন করে হয়? ভারতে পলাতক আছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং আমি বিষয়টাকে আগের থেকে আজ করছিলাম যে এরকম কিছু একটা ঘটনা ঘটতে পারে। আমি এই কথা দিয়ে এটা প্রমাণ করতে চাই না যে ওনারা করেছেন দেখে আমাকে করতে হবে, এটা আমি বলতে চাই না। আমাকে দলের থেকে জানানো হয়, সরকার প্রধান থেকে প্রধানমন্ত্রী জানান যে আমার উপরে হামলা হবে। ইট ইজ ট্রু যে আমাকে দেশ ছেড়ে যেতে হয়েছে, এবং আমি যে দেশ ছেড়ে গেছি সেটা জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর একবার না কয়েকবারের নির্দেশের পরিপ্রেক্ষিতে। আমি আমাদের সজীব ওয়াজেদ জয় একটা ফেসবুকে এই যে আমেরিকা গত 2 দিন আগে একটা স্ট্যাটাস দিয়েছেন, 3-4 দিন আগে, অধ্যাপক ইউনূস শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়, যাদেরকে আমরা শ্রদ্ধা করি এবং সারা জীবন করবো। ইটস ট্রু যে এরা অনেক ভালো কাজ করেছে, এবং আমি নিজেও চাই যে ভোটের অধিকার হোক। আমি কোনো ধরনের হত্যাকাণ্ডকে আমি সমর্থন করি না, এবং করা উচিত, তাহলে আমি মানুষ হিসেবেই গণ্য হব না। আমরা কি শুধু নেগেটিভ কথা বলবো, পজিটিভ কথা বলবো না? 800 কোটি মানুষ যদি চায় একজন মৃত মানুষকে জাগিয়ে তুলবে, তা তো জাগিয়ে তুলতে পারবে না, তাই না? তো একজন মানুষকে আমি গুম করে দিব, খুন করে দিব, এই বিষয়টাকে আমি একজন মানুষ হিসাবে, আমি যদি মৃত্যু হয়ে যায় আমি কোনোদিন এটাকে সাপোর্ট করব না। এবং অতীতে কে কি করেছে সেই জন্য আমাকে একই পথে চলতে হবে, আমি সেটাকেও মনে করি না। এদের দ্বারা অনেক সব শ্রেণী পেশার মানুষের মধ্যে ভালো খারাপ আছে। আমরা কি এই কথা বলতে পারি না? ইয়েস, আমি বলছি না যে আওয়ামী লীগ ইজ এ অনলি পারফেক্ট পার্টি ইন দ্য হোল ওয়ার্ল্ড, ইন বাংলাদেশ। আপনি আমার মনের কষ্ট বুঝবেন। আমার 20 জন লোক মারা গেছে, আমার এই পা পঙ্গু হয়ে গেছে, আমি চেয়ারে বসে নামাজ পড়তে হয়, আমার পাটা উড়ে গেছিল, ঠিক আছে? সেইখানে আমার সরকারের ক্ষমতার সময় না যে চার্জশিট দেওয়া হয়েছে, সেই চার্জশিটে আমি যে সাক্ষ্য দিয়েছি, সিআইডির যে অ্যাডিশনাল এসপি সে আমার সাক্ষী বদলি দিয়েছে। আপনি নিজেও লয়ার ছাত্র, আমিও লয়ার ছাত্র। আমি বলেছি দিস ইজ নট মাই উইটনেস। আমি চাই না যে একটা ছাত্র সারা বছর লেখাপড়া করলো, সেও পরীক্ষায় পাশ করলো, আরেকজন পড়ালেখা করলো না, সেও পাশ করলো, এটা আমি চাই না। দেখেন, আমি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা রাষ্ট্রকে আন্ডারমাইন করার কোনো কারণ থাকতে পারে না, কারণ পৃথিবীর মধ্যে এটা অবভিয়াসলি একটা শক্তিধর দেশ না, একটা গণতান্ত্রিক রাষ্ট্র বলা যায়। যে আমার কাছে না কিছু মাঝে মাঝে অবাক লাগে যে মানুষের চরিত্রটা দেখতে, পৃথিবীর সব দেশের চরিত্র দেখতে ভালো লাগে। আমার কাছে মাঝে মাঝে আশ্চর্য হই যে আমরা কত রঙের মানুষ, আমরা আর কত নেগেটিভ কথা বলবো। মানে আমাদের কি খালি সরকারের কথাই বিশ্বাস করতে হবে? আমরা বিএনপির কথা বিশ্বাস করতে পারবো না, কোনো মানবাধিকার সংস্থার কথা বিশ্বাস করবো না, বিদেশের কথা বিশ্বাস করবো না, আমাদের খালি সরকারের কথাই বিশ্বাস করতে হবে? আমরা যেটা চোখে দেখবো এবং যেটা বুঝবো সত্য, আমরা সেটাকেই বিশ্বাস করবো এবং সেটাকে বিশ্বাস করা উচিত। এখনকার গুম খুন নিয়ে আপনি আসলে কি বলবেন? যে সরকারের জায়গা থেকে এটি বারবার অস্বীকার করা হচ্ছে, কিন্তু এটি একটি বাস্তবতা। এই বাস্তবতাকে শামীম ওসমান কিভাবে দেখে, আমাদের যদি খুব সংক্ষেপে একটু বলতেন। আমি আপনাকে একটা জিনিস স্পেসিফিক্যালি বলতে চাই খুব পরিষ্কার ভাবে। আমি একজন হিউম্যান বিং হিসাবে আমি কোনো ধরনের হত্যাকাণ্ডকে আমি সমর্থন করি না, এবং করা উচিত, তাহলে আমি মানুষ হিসেবেই গণ্য হব না। আমরা কোনো খারাপ জিনিসকে আমরা আশা করি না। আমার যে বক্তব্যটা হচ্ছে, আমি কোনো কিছু গোপন করে কথা বলতে শিখি নেই, কারণ আমি সাদাকে সাদা বলার, কালাকে কালো বলার। বাট আমার তার আগে আপনার মাধ্যমে খালেদ ভাই, আমি কালকে বাঁচব না জানি না, আপনি একটা ভালো জায়গায় আছেন, জার্মানি একটা ডয়েচ টেলিভিশনের সাথে আছেন। আমি আপনার কাছে অ্যাপিল করছি, রিকোয়েস্ট করছি
যদি আমি অ্যাম্বাসাডারদের সাথে কথা বলতে পারি কিংবা বিদেশে যেয়ে যদি বড় বড় মন্ত্রী মিনিস্টারের সাথে কথা বলতে পারি, আমি কিছু অভিযোগ দিব। নারায়ণগঞ্জে 7 মার্ডার হলো, আমি কিন্তু উইদিন 45 মিনিটসের মধ্যে 45 মিনিটের মধ্যে দেশের সর্বোচ্চ জায়গায় আমি এই খবরটা পৌঁছেই দেই, কারণ আমার কাছে খবর এসেছিল যে এই ঘটনা র্যাব দ্বারা সংঘটিত হয়েছে, র্যাবের কিছু মানুষ দ্বারা সংঘটিত হয়েছে, এই মেজর আরিফ সহ এরকম যারা আছে, বিকজ তারা ডিস্ট্র্যাক্ট হয়ে গেছিল। ডিস্ট্র্যাক্ট হয়ে, যেহেতু আমি এলাকার মানুষ, আমাকে সবকিছু খবর রাখতে হয়, এবং আমি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কেও জানিয়েছিলাম বিষয়টা যে সামথিং ইজ গোয়িং অন, বাট এত বড় দুর্ঘটনা হবে এটা আমি বুঝতে পারিনি। কিন্তু দেখেন, যখন এই ঘটনা ঘটলো, আমি কিন্তু আমার ভয়েস রেজ করেছি, এবং এই জন্য আমার জীবনের শঙ্কা ছিল। জনাব শামীম ওসমান, আপনার নিশ্চয়ই মনে আছে একরামুল বলে চট্টগ্রামের একজন কাউন্সিলর, তার মেয়ে যখন বলছিল বাবা তুমি কান্না করছো যে, এবং তারপরে যখন তাকে গুলি করে হত্যা শব্দ আমরা শুনলাম, সেই সময়ের মধ্যে কিন্তু আমরা অনেকেই বলছিলাম যে এইখানেই এটি শেষ হওয়া উচিত, কিন্তু এটি আসলে শেষ হয় নাই। জনাব শামীম ওসমান। জি, আমি আপনার সাথে 100% একমত। একজন মানুষকে আমি গুম করে দিব, খুন করে দিব, এই বিষয়টাকে আমি একজন মানুষ হিসাবে, আমি যদি মৃত্যু হয়ে যায় আমার, আমি কোনোদিন এটাকে সাপোর্ট করব না। এটার চেয়েও বড় সত্য হচ্ছে, এত বড় বড় উচ্চ পদস্থধারীরা এখনো কিন্তু জেলখানায় আছেন। যেমন বিএনপির নেতা সালাউদ্দিন সাহেব, ওনাকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে বলা হলো, ঠিক আছে। তো বিএনপি নেতা সালাউদ্দিন সাহেবকে তো পাওয়া গেল ভারতে। আমার চোখের সামনে যখন নারায়ণগঞ্জে একটা পরিবার আগুন দিয়ে বাসে পুড়িয়ে মেরে ফেলা হলো, আমার চোখের সামনে নারায়ণগঞ্জের যাত্রাবাড়িতে বাসে শুয়েছিল ড্রাইভার আর কন্ট্রাক্টর, তাকে আগুন দিয়ে পুড়িয়ে মারে হলো। ওস্তাদকে মাথা দিয়ে যে কন্ট্রাক্টর পুড়িয়ে ফেলো, 85 জন মানুষকে পুড়িয়ে ছাই করে দেওয়া হলো। এটার নাম রাজনীতি। আর তাদের বিচার হলো না কেন? যারা আগুন সন্ত্রাস করলো এই দেশে, যারা পুলিশকে পুড়িয়ে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। বাংলাদেশের সমসাময়িক ইস্যুকে কেন্দ্র করে শেখ পরিবারের আইনি সহায়তা এবং তাদের পাহারাদারিত্ব কিন্তু এখন বাতিল করা হয়েছে। এদিকে আমেরিকায় যারা এখন পর্যন্ত লুকোচুরি করছেন, তাদের বিরুদ্ধেও আমেরিকা প্রশাসন ব্যাপক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে। আসুন সে সম্পর্কে বিস্তারিত থাকছে এই রিপোর্টে। এস আলমের পাচার করা টাকার অর্ধেকই নিয়েছেন রেহেনা জয়। আরেকটি খবর হচ্ছে যে নতুন প্রকল্প মানেই হাসিনা পরিবারের বড় অঙ্কের কমিশন। এই তথ্যগুলো জানিয়েছে সালমান এফ রহমান। সালমান এফ রহমান আর এস আলম সবাই জানে যে এটি হাসিনা পরিবারের খুবই একটা পার্ট বা কলিজা। দুইটা অংশ থাকে, তো একদিকে যদি সালমান এফ রহমান থাকে, আরেকদিকে হচ্ছে এস আলম। আরো আছে বিভিন্ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গে, আরো বিভিন্ন জন আছে। তো সেগুলির কাহিনী আস্তে আস্তে নিশ্চয়ই সামনে আসবে। তো এখন রিমান্ডে কিছু মুখ খুলতেছে উনি, না করে কোনো উপায় নেই। রিমান্ড মানেই হচ্ছে তথ্য বের করা। তো জানি না কোন কায়দায়, মানে কোন থেরাপির মাধ্যমে এই তথ্যগুলো আদায় করা হচ্ছে। তো এখানে যে গণমাধ্যমে যে খবরগুলো এসছে তাতে বলা হচ্ছে যে নতুন নতুন প্রকল্প বের করার তাগাদা দিতেন শেখ হাসিনার পরিবারের সদস্যরা। নতুন প্রকল্প মানেই বড় অঙ্কের কমিশন, এর সবকিছুই জানতেন শেখ হাসিনা, তবে তিনি কখনোই তাতে না করেননি। তার মানে ওই যে বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে শুরু করে এই রূপপুর পারমাণবিক কেন্দ্র, যত বড় মানে রাষ্ট্রের, আরো তো জানেন নিশ্চয়ই, পদ্মা সেতু, এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল, বোঝা যায় যে মানে এগুলোকে শেখ হাসিনা বলছেন যে একেবারে দিলাম ভরায়, একেবারে উন্নয়নের মানে স্বর্গে উঠাই দিলাম বাংলাদেশকে। কিন্তু তার আড়ালে এই যে লুটপাট, এটা তিনি ঢাকা দিতেন খুব কৌশলে। উন্নয়নটাকে এমনভাবে সামনে আনতেন যাতে পেছনে যে এর কমিশন বাণিজ্য হতো, এটা সামনে আনতেন না। আর এই কমিশন বাণিজ্য, এই ধরনের প্রকল্পে কারা করতো, এগুলো নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, কখনো কিন্তু তদন্ত হয়নি। বরং তদন্তকে কিভাবে নির্মমভাবে ধামাচাপা দিতে হয়, তার বিরুদ্ধে দাঁড়াতে হয়, সেটা পদ্মা সেতুর ক্ষেত্রে সেটি তিনি দেখিয়েছেন। সেখানে ডক্টর ইউনূসকে মানে অভিযুক্ত করা, বিএনপিকে অভিযুক্ত করা, অনেক কিছু করেছে। যাই হোক, রিমান্ডে নতুন নতুন তথ্য দিচ্ছেন এই সালমান এফ রহমান। সেখানে শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে এস আলম প্রায় 1.5 লাখ কোটি টাকা পাচারের তথ্য উঠে এসেছে। পাচারের অর্ধেক টাকা শেখ হাসিনা ও হাসিনার ছেলে
সজীব ওয়াজেদ জয়কে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সালমান এফ রহমান যুগান্তরের প্রতিবেদনে। তার মানে শেখ রেহানা নিজে ডিল করেছেন, আর হচ্ছে হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। সালমান এফ রহমানের বরাত দিয়ে তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, এস আলমের মাধ্যমে দেশ থেকে পাচার হওয়া 1.5 লাখ কোটি টাকার অর্ধেকই শেখ রেহানা এবং সজীব ওয়াজেদ জয়কে দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদারের সরাসরি তত্ত্বাবধানে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।